ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের পড়া স্টার্ট করে দিয়েছিলাম। আমি তোমাদের যে কবিতা আছে অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং দিগ্বিজয় রূপকথা নবনীতা দেবসেনের লেখা দুটো কবিতা আমি তোমাদের লাইন বাই লাইন আলোচনা করার সঙ্গে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। তোমরা সবাই জানো যে তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারে শুধু এমসিকিউর কোশ্চেন অ্যান্সারই থাকবে। তো সেই হিসাবে আমি তোমাদের এমসিকিউর কোশ্চেন অ্যান্সার দুটো কবিতা থেকে আলোচনা করে দিয়েছি। এরপরে আমি তোমাদের যে গল্প আছে সিলেবাসে আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা, ওটা আমি তোমাদের ইতিমধ্যে পড়ানো স্টার্ট করে দিয়েছি। আমি তোমাদের প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদ পড়িয়ে দিয়েছি আগের ভিডিওতে। আজকে আমি তোমাদের তৃতীয় আর চতুর্থ পরিচ্ছেদ পড়িয়ে দেবো, কারণ তোমাদের আগেই বলেছি যে গল্পটা বড় আছে, একবারে পড়িয়ে দিলে তোমরা কিছুই বুঝতে পারবে না, কারণ আমি তোমাদের লাইন বাই লাইন পড়ানোর সঙ্গে সেখানে সব লাইনগুলো ব্যাখ্যা করে অর্থটাও বলে দিই। তাই জন্যে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই তোমাদের আমি পাটে পাটে অল্প অল্প করে বোঝানোর সঙ্গে লাস্ট তোমাদের যখন ভিডিও শেষ হয়ে যাবে তারপর আমি তোমাদের আদরিণী থেকে কোশ্চেন অ্যান্সারও দিয়ে দেবো। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। তোমাদের প্রথমে বলি যে আদরিণী লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। ওনার সম্বন্ধে আগের ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছি, উনি কবে জন্মগ্রহণ করেছেন, উনি কী লিখেছেন, সেই সমস্ত আমি তোমাদের বলে দিয়েছি। তাই আর তোমাদের সেগুলো বলে টাইমটা সময় নষ্ট করছি না, তোমাদের পুরো আরম্ভ করে দিচ্ছি। দ্বিতীয় অবধি হয়ে গেছে, তৃতীয় পরিচ্ছেদ বলছি। আগে তোমাদের কিছুটা পড়িয়ে দিই, তারপরে সেটা থেকে তোমাদের আমি আলোচনা করে দিচ্ছি। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। সেই রাত্রে জয়রাম তৎস্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেহ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। রাত্রি 2 প্রহরের সময় একজন ফিরিয়া আসিয়া বলিল, বীরপুরের উমাচরণ লাহিড়ীর একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চায়। তাহলে কি বলছে যে শহর থেকে 2-3 মাইলের মধ্যে 2-3 জনের হস্তি অর্থাৎ হাতি ছিল। সেই রাত্রে জয়রাম মহাশয় অর্থাৎ সেই স্থানের লোক পাঠিয়ে দিলেন, যদি কেউ বিক্রি করে তবে সে কিনবে। রাত্রে 2 প্রহর অর্থাৎ কটা? রাত্রে 2 প্রহর মানে কি বোঝানো হয়? 6টা থেকে 12টা নাগাদ যে সময়টা তাকেই বলা হয় 2 প্রহর। সেই 2 প্রহরকে সেই সময় একজন ফিরে এসে বলল, বীরপুরের উমাচরণ লাহিড়ীর একটি মাদি হাতি অর্থাৎ মাদি হাতি মানে কি? মেয়ে হাতি আছে, সে এখনো বাচ্চা, বিক্রি করবে, কিন্তু অনেক দাম চায়। তাহলে কত দাম? 2000 টাকা। এখানে তোমাদের এমসিকিউর কোশ্চেন আসতে পারে যে সেই মাদি হাতিটা দাম কত চাওয়া হয়েছিল, 2000, 3000, 4000, 5000। সঠিক অ্যান্সার তোমাদের কি দিতে হবে? 2000 টাকা। নেক্সট, খুব বাচ্চা, না সওয়ারি নিতে পারবে, অর্থাৎ কি বলছে? না সওয়ারি অর্থাৎ যাত্রী নিয়ে যেতে পারবে, তাই জিজ্ঞেস করছে। কুছ পরোয়া নেই, তাই কিনবো, এখনই তুমি যাও, কাল সকালে যেন হাতি আসে। লাহিড়ী মহাশয়কে আমার নমস্কার জানিয়ে বলো, হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। তাহলে কি বলছেন যে জয়রাম মহাশয় বলছেন কুছ পরোয়া নেই, তাই কিনবো, মানে সেই বাচ্চা হাতিটাই কিনবে, এখনই তুমি যাও, কাল সকালে যেন হাতিটা আসে। লাহিড়ী মহাশয়কে আমার নমস্কার জানিয়ে বলো, হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারীকে লাহিড়ী মহাশয় পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। নেক্সট কি বলছে? পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিণী। লাহিড়ী মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া দিয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিল। বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া
বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। দুই একজন অশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিল, হাতি তোর গোদা পায় নাতি। পাড়ার বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্ষুব্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল। তাহলে কি বলছে, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসলো। তার নাম কি ছিল? আদরিণী। লাহিড়ী মহাশয়ের কর্মচারী রীতি মেনে স্ট্যাম্প কাগজে রসিদ লিখে দিয়ে 2000 টাকা নিয়ে চলে গেল। বাড়িতে হাতি আসবা মাত্রই পাড়ার তাবৎ অর্থাৎ সবগুলো বালক বালিকা এসে বৈঠকখানার উঠানে ভিড় হয়ে দাঁড়ালো। দুই একজন অশিষ্ট অর্থাৎ কি আকাঙ্ক্ষিত বালক সুর করে বলতে লাগলো, হাতি তোর গোদা পায় নাতি। বাড়ির যে বালকেরা তাতে খুব রেগে গেল এবং অপমান করে তাদের বার করে দিল। হস্তিনী গিয়া অন্তঃপুরদ্বারে নিকট দাঁড়াইল। তোমাদের আগে এখান থেকে এই লাগিল অবধি এই স্টেপটা পড়ি, তারপর তোমাদের আবার অর্থটা বুঝিয়ে দিচ্ছি। হস্তিনী গিয়া অন্তঃপুরদ্বারে নিকট দাঁড়াইল। মুখুজ্জে মহাশয় বিপত্নী, তাহার জ্যৈষ্ঠ পুত্রবধূ একটি ঘটিতে জল লইয়া সভায় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন। কম্পিত হস্তে তাহার পদ চতুষ্টয় সেই জল একটু একটু ঢালিয়া দিলেন। মাউতের ইঙ্গিতানুসারে আদরিণী তখন জানু পাতিয়া বসিল। বড় বধূ তৈল ও সিন্দুরে তাহার ললাট রাঙাইয়া করিয়া দিলেন। ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল। আবার দাঁড়াইয়া উঠিলে একটি ধামায় ভরিয়া আলো চাল, কলা ও অন্যান্য মঙ্গলদ্রব্য তাহার সম্মুখে রক্ষিত হইল। সুর দিয়া তুলিয়া কতক সে খাইল, অধিকাংশ ছিটাইয়া দিল। এইরূপে বরণ সম্পন্ন হইলে রাজহস্তীর জন্য সংগৃহীত সেই কদলীকাণ্ড ও বৃক্ষ শাখা আদরিণী ভোজন করিতে লাগিল। তাহলে কি বলছে, হস্তিনী গিয়ে অন্তঃপুরদ্বারে অর্থাৎ অন্দরমহলের সামনে গিয়ে দাঁড়ালো। মুখুজ্জে মহাশয় বিপত্নী অর্থাৎ তার স্ত্রী অনেক দিন আগেই মারা গেছে। তার জ্যৈষ্ঠ পুত্রবধূ অর্থাৎ তার বড় ছেলের বউ একটি ঘটিতে জল নিয়ে বেরিয়ে এলো। একটু কাপা হাতে তার পদ অর্থাৎ পায়ে চতুষ্টয় মানে 4টে, মানে কি হলো, তার 4 পায়ে সেই জল একটু একটু করে ঢেলে দিল। মাউত মানে যারা হাতিকে চালনা করে। তো মাহুতের ইঙ্গিতে আদরিণী তখন জানু অর্থাৎ কি হাঁটু পেতে বসল। বড় বউ তেল ও সিঁদুরে তার কি ললাট মানে কি কপাল রাঙিয়ে দিলেন। ঘন ঘন শঙ্খধ্বনি হতে লাগলো। আবার দাঁড়িয়ে উঠলে একটি ধামা মানে কি যে বেতের যে ঝুড়ি থাকে তাতে ভরে আলো চাল মানে কি বলতো, যে আতপ চাল, কলা ও অন্যান্য মঙ্গলদ্রব্য তার সামনে রেখে দিল। সুর দিয়ে তুলে কতক অর্থাৎ কি কিছু সে খেলো, যা খেলো তার থেকে বেশি ছিটিয়ে দিল। এইভাবে বরণ সম্পূর্ণ হলে রাজহস্তি জন্য সংগ্রহ করা কদলীকাণ্ড ও বৃক্ষ শাখা আদরিণী ভোজন অর্থাৎ খেতে লাগলো। নেক্সট লাইন, নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালে মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। বলা বাহুল্য হস্তিপৃষ্ঠে আরোহণ করিয়াই গেলেন। মহারাজের দ্বিতল বৈঠকখানার নিম্নে বিস্তৃত প্রাঙ্গণের অপর প্রান্তে হস্তে প্রবেশের সিংহদ্বার। বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাইরেও অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে। তাহলে কি বলছে, যে লাইনটাতে নিমন্ত্রণ রক্ষা করে পীরগঞ্জ হয়ে ফেরার পরের দিন বিকেলে মহারাজ নরেশচন্দ্রের সহিত অর্থাৎ সঙ্গে
মুখোপাধ্যায় মহাশয় দেখা করতে গেলেন। বলা বাহুল্য, অর্থাৎ বলার অপেক্ষা রাখে না, হস্তির পৃষ্ঠে অর্থাৎ হাতির পিঠে আরোহণ মানে হাতিটির ওপরে উঠে বসে গেল। মহারাজের দোতলার বৈঠকখানার নিচে ছিল একটি বড় প্রাঙ্গণ। প্রাঙ্গণ মানে কি? অর্থাৎ উঠান। উঠানের অপর প্রান্তে ছিল প্রবেশ করা সিংহদ্বার, অর্থাৎ প্রধান প্রবেশ পথ। বৈঠকখানায় বসে সমস্ত প্রাঙ্গণ মানে তোমাদের এক্ষুনি বললাম যে উঠান ও সিংহদ্বার বাইরে অনেকটা দূরে অবধি মহারাজের দৃষ্টিগোচর, অনেকই অর্থাৎ দৃষ্টির মধ্যে থাকা বা নজরে রাখে। নেক্সট লাইন, রাজ সমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। মোকদ্দমা ও বিষয় সংক্রান্ত 2-4 কথার পর মহারাজ জিজ্ঞাসা করিলেন, মুকুজ্জে মহাশয়, ও হাতিটি কার? এবার বলি, রাজ সমীপে মানে কি? অর্থাৎ রাজার কাছে। উপনীত হওয়া মানে কি? উপস্থিত হইলে। তোমাদেরকে আমি ভেঙে ভেঙে অর্থগুলো বলে দিচ্ছি, কারণ তোমরা যদি অর্থগুলো না জানো পুরো লাইনে তোমরা মানেটা বুঝতে পারবে না। তাহলে কি বললাম? রাজ সমীপে মানে রাজার কাছে, উপনীত অর্থাৎ উপস্থিত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাকে আশীর্বাদ করে আসন গ্রহণ করল। মোকদ্দমা ও বিষয় সংক্রান্ত 2-4টে কথার পর মহারাজ কি জিজ্ঞাসা করলেন, মুকুজ্জে মহাশয়, ওই হাতিটি কার? মুকুজ্জে মহাশয় তারপরে কি বিনীতভাবে বলিলেন, অর্থাৎ নম্রভাবে বললেন, আজ্ঞে হুজুর, বাহাদুরের হাতি। তাহলে মহারাজ কি হলো? একটু বিস্মিত হইয়া মানে কি? বিস্মিত হইয়া বলিলেন। তাহলে মহারাজ বিস্মিত অর্থাৎ কি? অবাক হয়ে বললেন, আমার হাতি? কই, ওই হাতি তো কখনো আমি দেখিনি, কোথা থেকে এলো? আজ্ঞে বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছি। তাহলে কি বললো? বীরপুরের যে উমাচরণ লাহিড়ী মহাশয়ের কাছ থেকে কিনেছে। অনেকটা অবাক হয়ে রাজা বললেন, আপনি কিনেছেন? মানে বিস্মিত হয়ে রাজা কি বললেন? আপনি কিনেছেন? আজ্ঞে হ্যাঁ। তবে বললেন, আমার হাতি? এবারে তোমাদের নেক্সট লাইনে যাচ্ছি। বিনয় থেকে সুনিতা অবধি আগে পড়ে দিই, তারপরে লাইনটা বুঝিয়ে দিচ্ছি। বিনয় কিংবা শেষ সূচক ঠিক বোঝা গেল না। একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালন হচ্ছি আমি যখন আপনার, তখন ওই হাতি আপনার বই আর কার? সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধু মণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাহার মুছিয়া গেল। কয়েকদিন পরে আজ তার সুনিদ্রা হইল। তাহলে কি বলছে এখানে? বিনীত কথার অর্থ কি? মানে বিনীত মানে মিনতি। ঠিক বোঝা গেল না। একটু মৃদু হাস্য করে জয়রামবাবু বললেন, যখন হুজুর বাহাদুরের দ্বারা প্রতিপালন অর্থাৎ কি লালন পালন হচ্ছি আমি যখন আপনার, তখন হাতি আপনার বই আর কার? সন্ধ্যার পর গৃহে ফিরে বৈঠকখানায় বসে সমবেত অর্থাৎ কি বন্ধু মণ্ডলীর নিকট অর্থাৎ বন্ধুদের সামনে মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃতি করল। মানে কি বিস্তারিত সব কিছু বলল। হৃদয় হতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আস্তার মুছে গেল। মানে কয়েকদিন পর আস্তার সুনিদ্রা অর্থাৎ গভীর ঘুম হলো। দেখো বন্ধুরা, তোমাদের আমি তৃতীয় পরিচ্ছেদটা বুঝিয়ে দিলাম। এবারে আমি যাচ্ছি তোমাদের চতুর্থ পরিচ্ছেদ। তাহলে কি বলছে যে উল্লেখিত ঘটনার পর সুদীর্ঘ 5টি বছর অতীত হইয়াছে। এই 5টি বছর মোক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। তাহলে কি বলছে? ওপরের যে ঘটনাটা উল্লেখ করা হলো তারপর সুদীর্ঘ অর্থাৎ কি দীর্ঘস্থায়ী 5 বছর অতীত হয়ে গেছে। এই 5 বছরে মোক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। তারপরে নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারে জেলা কোর্ট ভরিয়া গিয়াছে।
শিথিল নিয়মের আইন ব্যবসায়ীর আজ কদর নাই। ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমিতে লাগিল। পূর্বে যত উপার্জন করিতেন এখন তাহার অর্ধেক হয় কিনা সন্দেহ। অথচ ব্যয় প্রতি বছর বর্ধিতই হইতেছে। তাহার 3টি পুত্র, প্রথম 2টি মূর্খ, বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগী নয়। কনিষ্ঠ পুত্রটি কলিকাতায় পড়িতেছে, সেটি যদি কালক্রমে মানুষ হয় এইমাত্র ভরসা। তাহলে কি বলছে, নতুন নিয়ম পাশ করাতে শিক্ষিত জেলা কোর্ট ভরে উঠেছিল। শিথিল নিয়মে আইন ব্যবসায়ী আর কদর ছিল না। তাই জন্য আস্তে আস্তে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমতে লাগলো। আগে যে উপার্জন করত এখন তার অর্ধেক হয় কি না তাও সন্দেহ। কিন্তু ব্যয় প্রতি বছর বেড়েই চলেছে। তার 3টে পুত্র, প্রথম 2 পুত্র মানে 2টি যে মূর্খ পুত্র, যে বংশবৃদ্ধি অর্থাৎ বংশধর লাভ করা ছাড়া আর কোনো করবার তার যোগ্যতা নেই। কনিষ্ঠ অর্থাৎ যে ছোট পুত্রটি সেটা কলকাতায় পড়ছে, সেটি যদি কালক্রমে মানুষ হয় এই হচ্ছে ভরসা। নেক্সট, ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায়ের আর সেই অনুরাগ নেই, বড় বিরক্তি হইয়া উঠিয়াছেন। ছোকরা মোক্তারগণ যাহাদিগকে একসময় উলাঙ্গাবস্থায় পথে খেলা করিতে দেখিয়াছেন। তাহলে কি বলছেন, ব্যবসার প্রতি মুখোপাধ্যায় আর সে অনুরাগ অর্থাৎ ভালোবাসা নেই, বড় বিরক্তি হয়ে উঠেছেন। যে অল্প বয়সে ছেলেরা মোক্তার হয়েছেন তাদেরকে একসময় মুখোপাধ্যায় মহাশয় তাদের বাচ্চা বয়সে খেলতে দেখেছেন। নেক্সট তোমাদের যাচ্ছি, তাহারা থেকে যে 1 বছর কাটিয়ে গেল, এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আমি তোমাদের কিছুটা পড়িয়ে দিচ্ছি, হ্যাঁ, যে এখনকার আর তাহা করেন নাই, মানে এই এতটা অবধি তোমাদের আগে পড়িয়ে তোমাদের আগে বুঝিয়ে দিই, তারপরে আবার তোমাদের নেক্সট থেকে পড়িয়ে দিচ্ছি। আগে এতটা পড়ে বুঝিয়ে দিই। তাহারা এখন শ্যামলা মাথায় দিয়া মুখোপাধ্যায় পাগড়ি বাঁধিতেন। সেকালে মোক্তারগণ শ্যামলা ব্যবহার করিতেন। তাহারা প্রতিপক্ষ দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া ফরফর করিয়া ইংরাজিতে হাকিমকে কি বলিতে থাকে, তিনি কিছুই বুঝিতে পারেন না। পার্শ্বস্থির ইংরাজি জানা জুনিয়রকে জিজ্ঞাসা করেন, উনি কি বলছেন। জুনিয়র তর্জমা করিয়া তাহাতে বুঝাইতে অন্য প্রসঙ্গ উপস্থিত হয়। মুখের জবাব মুখেই রইয়া যায়। নিষ্ফল রোষে তিনি ফুলিতে থাকেন। তাছাড়া পূর্বে হাকিমগণ মুখুজ্জে মহাশয়কে যেরূপ শ্রদ্ধার চোখে দেখিতেন, এখনকার নব্য হাকিমগণ আর তাহা করেন নাই। এতদূর অবধি তোমাদের আগে বুঝিয়ে দিই। তাহলে কি বলছেন, তারা এখন শ্যামলা ব্যবহার করত, মুখোপাধ্যায় পাগড়ি বাঁধতেন। সেই কালে মোক্তারগণ শ্যামলা ব্যবহার করতেন না। তখনকার মোক্তারগণ শ্যামলা মাথায় দিয়ে তার প্রতিপক্ষের অর্থাৎ বিপক্ষ দলে দাঁড়িয়ে চোখ মুখ ঘুরিয়ে ফরফর করে ইংরাজিতে হাকিমকে কী সব বলে থাকে। তিনি কিছু বুঝিতে পারেন না। পার্শ্বস্থিত ইংরাজি জানা জুনিয়রকে জিজ্ঞাসা করেন, উনি কি বলছেন। এবার জুনিয়র তর্জমা করে তাকে বোঝাতে অন্য প্রসঙ্গ উপস্থিত হয়। মুখের জবাব মুখেই থেকে যায়। নিষ্ফল রোষে অর্থাৎ অপূর্ণ ক্রোধ মানে সেই রাগে ফেটে পড়ছে। এমন ইংলিশ বলছে যার অর্থ সে কিছুই বুঝতে পারছে না, তাই জন্য জবাবও দিতে পারছে না, সেই কারণে সে ক্ষোভে ফুলে যাচ্ছে। তাছাড়াও আগে হাকিমগণ মুখুজ্জে মহাশয়কে যেরূপ শ্রদ্ধার চোখে দেখতেন, এখনকার নব্য অর্থাৎ নতুন হাকিমগণ সেই চোখে দেখেন না, মানে তাকে এখনকার হাকিমগণ শ্রদ্ধা করেন না। নেক্সট, ইহাদের থেকে তোমাদের পড়ছি। ইহাদের যেন বিশ্বাস যে ইংরাজি জানে না সে মনুষ্যপদ বাচ্চই নয়। এই সকল কারণে স্থির করিয়াছেন কর্ম হইতে এখন অবসর গ্রহণ করাই শ্রেয়। তিনি
যাহা সঞ্চয় করিয়াছেন তাহার সুদ হইতে কোনো রকম সংসার যাত্রা নির্বাহ করিবেন। প্রায় 60 বছর বয়স হইল, চিরকালে কি খাটিবেন? বিশ্রামের সময় কি হয় নাই? বড় ছেলেটি যদি মানুষ হইত, 2 টাকা যদি রোজগার করিতে পারিত, তাহা হইলে এতদিন কোনো কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর লইতেন, বাড়িতে বসিয়া হরিনাম করিতেন। কিন্তু আর বেশি দিন চলে না, তথাপি আজিকালি করিয়া আজও 1 বৎসর কাটিল। তাহলে কি বলছে? এদের যেন বিশ্বাস, এদের বলতে এখানকার হাকিমগণকে, তারা ভাবে যে ইংরাজি জানে না, সে মানুষ পদবাচ্য নয়, মানে তাদেরকে মানুষ বলে গণ্য করা যাবে না। যারা ইংরাজি জানে না, এইসব কারণে তাকে স্থির করে দিয়েছে কর্ম হতে এখন অবসর গ্রহণ করাই স্নেহ। তিনি যা সঞ্চয় করেছেন অর্থ তার সুদ হতে কোনো রকমে সংসার যাত্রা নির্বাহ, মানে সংসার চালিয়ে দেওয়া, মানে তিনি বলতে চাইছেন যে তিনি যা অর্থ উপার্জন করেছেন তাতে সংসার চলে যাবে। সে বলছেন প্রায় 60 বছর বয়স হলো, চিরকালে কি খাটবেন? বিশ্রামের সময় কি হয় নাই? বড় ছেলেটি যদি মানুষ হতো, তাহলে 2 টাকা যদি রোজগার করতে পারতো, তাহলে এতদিন কোনো কালে মুখুজ্জে মশাইকে অবসর নিত, বাড়িতে বসে তিনি কি করতেন? হরিনাম করতেন। এখানেও তোমাদের একটা কোশ্চেন আসতে পারে, দেখো বন্ধুরা, যে মুখুজ্জে মহাশয় কতটা বয়স হয়েছিল? 60, 70, 80, 55, তাহলে কত বয়স হয়েছিল? 60 বছর। আর তিনি তিনি ঘরে বসে কি নাম করতেন? হরির নাম। এখানে হরির নাম দিতে পারে, হয়তো কালী পুজো করতে পারেন, শিব পুজো করতে পারেন। এখানে এরকম ছোট কোশ্চেন যে কোনো আসতে পারে। তোমাদের কি হবে তাহলে? সঠিক অ্যান্সার হরির নাম। নেক্সট, এই সময় থেকে তোমাদের অব্যাহতি দিলেন, এতটা আগে তোমাদের পড়ে দিই। এই সময় দায়বায় একটি খুনি মোকদ্দমার উপস্থিত হইল। সেই মোকদ্দমার আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মোক্তার নিযুক্ত করিল। একজন নতুন ইংরাজ জজ আসিয়াছেন, তাহারই এজলাসে বিচার। 3 দিন যাবৎ মোকদ্দমা চলিল। অবশেষে মোক্তার মহাশয় উঠিয়া জজ সাহেব বাহাদুর ও এ সাহেব মহোদয়গণ বলিয়া বক্তৃতা সাব্যস্ত করিলেন। বক্তৃতা শেষে এসাবন মুখোপাধ্যায় মহক্কেলকে নির্দোষ সাব্যস্ত করিলেন। জজ সাহেবও তাহাদের অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহতি দিলেন। তাহলে কি বলছেন? সেই সময় একটা খুনি মোকদ্দমার উপস্থিত হয়েছিল এবং সেই মোকদ্দমার যে আসামি ছিল সে জয়রাম মুখোপাধ্যায়কে নিজের মোক্তার হিসাবে নিযুক্ত করেছিল। একজন নতুন ইংরেজ জজ এসেছিল, তারই এজলাসে। এজলাস মানে কি? আদালতে বিচারে। 3 দিন যাবৎ অর্থাৎ ধরে মোকদ্দমা চলছিল। অবশেষে মোক্তার মশাই উঠে জজ সাহেব বাহাদুর ও এ সাহেব অর্থাৎ উপস্থিত হওয়া মহোদয়গণকে বললেন, বক্তৃতা সাব্যন্ত অর্থাৎ নির্ধারিত করলেন। বক্তৃতা শেষে মুখোপাধ্যায় মহাশয় সেই মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করল এবং জজ সাহেব তার অভিমত স্বীকার করে সেই আসামিকে ছেড়ে দেওয়ার অনুমতি দিলেন। জজ সাহেবকে সেলাম মানে মোক্তার মহাশয় নিজের কাগজপত্র বাঁধছিলেন। মানে কি বলছে? জজ সাহেব সেলাম করিয়া মোক্তার মহাশয় নিজ কাগজপত্র বাঁধিতেছিলেন। এমন সময় জজ সাহেব পেশারকে জিজ্ঞাসা করিলেন, এই উকিলটির নাম কি? তাহলে কি বলছে? জজ সাহেবকে সেলাম মোক্তার মহাশয় নিজের কাগজপত্র বাঁধছিলেন। এমন সময় জজ সাহেব সে পেশকারকে জিজ্ঞাসা করলেন, এই উকিলটির নাম কি? পেশকার বলল যে ইহার নাম জয়রাম মুখার্জি, উনি উকিল নন, মোক্তার। প্রসন্ন হাস্যের মানে কি? হাসির সঙ্গে জজ সাহেব জয়রামের প্রতি চেয়ে বলল, আপনি মোক্তার? জয়রাম বলল, হ্যাঁ হুজুর, আমি আপনার তাবেদার। তাবেদার মানে কি? অনুগত। জজ সাহেব আগে বললেন, আপনি মোক্তার, আমি মনে করেছিলাম আপনি উকিল। যে দক্ষতার সঙ্গে আপনি মোকদ্দমা চালিয়েছেন, আমি ভাবলাম আপনি এখানকার ভালো উকিল।
নেক্সট এই কথাগুলি থেকে আমি তোমাদের আসিলেন আগে এতদূর অবধি পড়ে দিই, তারপরে লাইনটা বুঝিয়ে দিচ্ছি। এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায় সেই ডাগর চক্ষু দুটি জলে পূর্ণ হইয়া গেল। হাত দুটি জোর করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন, না হুজুর, আমি উকিল না, আমি একজন মোক্তার মাত্র, তাও সেকালের শিথিল নিয়মের একজন মুখ্য মোক্তার। ইংরাজি জানি না হুজুর। আপনি আজ আমার যে প্রশংসা করিলেন, আমি জীবনের শেষ দিন অবধি তাহা ভুলিতে পারিব না। এই বুড়ো ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছে, হুজুর হাইকোর্টের জজ হন, বলিয়া ঝুঁকাইয়া সেলাম করিয়া মোক্তার মহাশয় এজলাস হইতে বাহির হইয়া আসিলেন। তাহলে কি বলছেন? এই কথাগুলো শুনে মুখুজ্জে মহাশয় সেই ডাগর চক্ষু অর্থাৎ বড় চক্ষু দুটো জলে ভরে উঠল। হাত দুটো জোর করে কম্পিত গলায় বলল, না হুজুর, আমি উকিল নয়, মোক্তার, তাও সেকালে শিথিল নিয়মে একজন মুখ্য মোক্তার। ইংরেজি জানি না হুজুর। আপনি মানে জজ সাহেবের কথা বলছে যে আপনি আজ আমার যে প্রশংসা করলেন, আমি জীবনের শেষ দিন ভুলতে পারবো না। এই বুড়ো ব্রাহ্মণ আপনাকে আশীর্বাদ করছে আপনি হাইকোর্টে জজ হন, বলে ঝুঁকে সেলাম করে মুক্তার মহাশয় এজলাস মানে কি আগেই বললাম আদালতের বাইরে বেরিয়ে আসলেন। এরপর আর তিনি কাছারিতে যাননি। ইহার পর আর তিনি কাছারিতে যাননি। ব্যবসার ছাড়িয়া কায়ক্লেশ মুখোপাধ্যায় সংসার চলিতে লাগিল। ব্যয় যে পরিমাণ সংকোচ করিবেন ভাবিয়াছিলেন, তাহা শত চেষ্টা তো হইয়া ওঠে নাই। সুদে সংকুলান হয় না। মূলধনের হাত পড়িতে লাগিল। কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগিল। ব্যবসা ছেড়ে কায়ক্লেশে অর্থাৎ খুব পরিশ্রম করে মুখোপাধ্যায় সংসার চালাতে লাগলো। ব্যয় যে পরিমাণ সংকোচ অর্থাৎ দ্বিধা করবেন ভেবেছেন, তা শত চেষ্টা তো হয়ে উঠছেন না। সুদে সংকুলান মানে অর্থাৎ পর্যাপ্ত হয় না। মূলধনের হাত পড়তে লাগলো। কোম্পানির কাগজের সংখ্যা কমতে লাগলো। একদিন প্রভাতে মোক্তার মহাশয় বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার বিষয় চিন্তা করিতেছেন। এমন সময় মাউত আদরিণীকে লইয়া নিজে নদীতে স্নান করাইতে গেল। তাহলে কি একদিন সকালবেলায় মোক্তার মহাশয় বৈঠকখানায় নিজের বসে তার নিজের যে অবস্থা, তার নিজের যে অবস্থায় তার গরিব মানে তার যে টাকা পয়সার যে কম হচ্ছে, তাকে যে এই সমস্ত চিন্তা ভাবনা সে করছে সংসারের ব্যবস্থা, আর সেই সময় মাউত কি করলো, আদরিণীকে নিয়ে নদীতে স্নান করতে নিয়ে যাচ্ছিল। অনেক দিন হইতে লোক ইহাকে বলিতেছিল যে হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন। তাহলে অনেক দিন থেকে তাদের পাশাপাশি অনেক বন্ধু বান্ধব বা প্রতিবেশী লোকেরা কি বলছে যে হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। তাহলে কি বলছে যে হাতিটার পিছনে যে এত টাকা খরচা হচ্ছে মাসে, সেই টাকাটা 30-40 টাকা তাহলে বেঁচে যাবে যদি হাতিটাকে বিক্রি করে দেয়। কিন্তু মুখুজ্জে মহাশয় উত্তর করিয়া থাকেন, তার চেয়ে বলো না, তোমার এই ছেলে পিলে নাতি নাতনিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদের একে বিক্রি করে ফেলো। এইরূপ উক্তির কথা আর বলা চলে না। তার মানে এখানে কি বলতে চাইছে যে মুখুজ্জে মহাশয়ের অবস্থা ভালো ছিল আগে, কিন্তু এখন তার অবস্থা কমে কমে খারাপ হয়ে যাচ্ছে, তার টাকা পয়সা কম হয়ে যাচ্ছে। তা সেই কারণে তাদের যে প্রতিবেশীগণ বন্ধু বান্ধব বলেছিল যে হাতিটাকে রেখে হাতিটার পিছনে কি হচ্ছে মাসে 30-40 টাকা ব্যয় হয়ে যাচ্ছে, তার থেকে বড় তাকে বিক্রি করে ফেললে তাহলে তার টাকাটা সেই বেঁচে যাবে। তার উত্তরে মুখুজ্জে মহাশয় বলেছিল যে এর থেকে বলো যে তার ছেলে মেয়েদেরকে নাতি নাতনিদেরকে খাওয়াতে তো অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, তার থেকে তাদেরকেও বিক্রি করে ফেলো, তাহলে সেই টাকাগুলোও তো বেঁচে যাবে। তো সেইটাই কথাটা বোঝাতে চেয়েছে। তাহলে এই যে কথাটা বলেছে, এই কথার পরে আর কোনো উক্তি চলে না। হাতিটাকে দেখিয়া মুখোপাধ্যায় মনে হইল ইহাকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায়, তাহা হইলে তো কিঞ্চিৎ অর্থাগমন হতে পারে। তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন। তাহলে কি হাতিটাকে দেখে তখন মুখোপাধ্যায় মহাশয় চিন্তা করলেন যে হাতিটাকে যদি কখনো ভাড়া দেওয়া যায় তাহলে কিছুটা ঘরে টাকা পয়সা আসে। তা সেই কথা ভেবে সে একটা বিজ্ঞাপন লেখা করলেন।
মুসাবিদা করলেন মানে বিজ্ঞাপন দেওয়ার চিন্তা করে করলেন। এত দূর অবধি আমি তোমাদের পড়িয়ে দিলাম। তৃতীয় আর চতুর্থ পরিচ্ছেদ এখানে তোমাদের শেষ হলো। তোমাদের যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে তাহলে বলো কমেন্ট করে, আমি তোমাদের সেই লাইনগুলো আবার বুঝিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।